আপা নাকি কেঁদে মাকে বলল, আপনার সামনে ওইটুকু মেয়ে আমাকে মিথ্যাবাদী বলল। আপনি যদি এর বিচার না করেন তাহলে আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। মা এগিয়ে এসে আমার গালে সজোরে চড় মেরে বললেন, তোমার এত বড় সাহস, বড় বোনকে অসম্মান করো। আমি যেন কোনোদিনও তোমাকে বৌমার হয়ে কথা বলতে না দেখি। আমি আর কোনোদিনও ভাবির পক্ষ নিয়ে একটাও কথা বলিনি। আমাদের বাড়ির উঠানে বকুল গাছ আছে। বকুল তলাটা খুব সুন্দর করে বাঁধানো। ভাবির হাতে যখন কাজ না থাকে তখন চুপচাপ বকুলতলায় বসে থাকে। ভাবির চাচা মাত্র একবার আমাদের বাড়ি এসেছিলেন, তারপর আর কোনো দিন ভাবির খোঁজ খবর নেয়নি। ভাবিও চাচাদের বাড়ি যায় না। বিয়ের 6 মাস পর ভাবি অন্তঃসত্ত্বা হলো। ভাবি খুব খুশি হলেও মিয়া ভাই বাড়ি এসে খবরটা শুনে একদমই খুশি না। মিয়া ভাই খুলনায় চলে যাওয়ার পর আমি ঘরে পড়েছি। হঠাৎ ভাবি আমার কাছে এসে ফিস ফিস করে বলল, রুমি তোমার সাথে কথা আছে। ভাবির গলার স্বর ভারী, চোখ দুটো ফোলা ফোলা। আমি চমকে উঠলাম। কি হয়েছে ভাবি? রুমি, তোমার মিয়া ভাই এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া পছন্দ করছে না, খুব রাগারাগি করছে। বাচ্চা না নিয়ে কী করবো তুমিই বলো? সারাদিন একা একা চুপচাপ থাকি, আমার দম বন্ধ হয়ে আসে। তোমার মেয়া ভাই ইশারা ইঙ্গিতে বাচ্চা নষ্ট করার কথাও বলেছে। আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, যেমন আছো তেমনি থাকো। বাবু হয়ে গেলে মিয়া ভাই দেখো খুশিই হবে। ভাবির মুখে হাসি ফুটে উঠল। মাঝে মাঝে অবাক হয়ে দেখি ভাবি বকুলতলায় বসে বিড় করে কথা বলে। একদিন জিজ্ঞেস করলাম, ভাবি বিড় করে কি বলো? লাজুক হেসে ভাবি উত্তর দিল, আর কয়েকদিন বাদে যে আসবে তার সাথে কথা বলি। বাচ্চা গর্ভে থাকাকালীন ভাবি সেভাবে যত্ন হয়নি। ভাত খেতে পারতো না, বমি করত, তারপরও না খেয়ে সংসারের কাজ করত। ভাবির বকুলতলায় বসা মা একদম পছন্দ করতেন না। ভাবিকে ডেকে বললেন, বৌমা তুমি একদম বকুলতলায় বসবে না। পোয়াতি মেয়েদের অনেক সাবধানে চলাফেরা করতে হয়। কখনো কোনো খারাপ বাতাস লাগবে তা ঠিক আছে। মার ধারণা হাসপাতালে ডেলিভারি হলে ইচ্ছা করে ডাক্তাররা সিজার করে, আর ভাবির তো অল্প বয়স, সিজার তো অবশ্যই করবে। মা বারবার বলেছে বৌমাকে আমি হাসপাতালে নেব না, বাড়িতে ধাত্রী এনে ডেলিভারি হবে। আমি সব সময় দোয়া করি ভাবির যে বাচ্চা যেন সুষ্ঠুভাবে ভাবির কোলে আসে। আমার দোয়া কবুল হয়নি। নির্দিষ্ট দিনে বাড়িতে ধাত্রীর সহযোগিতায় ভাবি মরা বাচ্চার প্রসব করলো। ভাবি মরা বাচ্চা কোলে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে। আশেপাশের লোকজন এবং কাছের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসেছে। সংবাদ পেয়ে মিয়া ভাই বাড়ি এসে ভাবির ঘরে যেমন ঢুকেছে, হঠাৎ ভাবির হাতের কাছে পানি খাওয়ার কাচের মগ ছিল, সেইটা ভাবি মিয়া ভাইয়ের কপালে লক্ষ্য করে ছুঁড়ে মেরে হিসিয়ে বলল, এই কুত্তা, আমার সন্তান আর আমার জীবন শেষ করে দিয়েছে। মিয়া ভাইয়ের কপাল কেটে রক্ত ঝরছে। মা পুরোপুরি হতভম্ব। সবার মুখে একই কথা, সন্তান হারানো শোকে ভাবি পাগল হয়ে গেছে, আর না হয় জিনের কুদৃষ্টি পড়েছে, এজন্য স্বামীকে দেখতে পারছে না। মা ক্ষিপ্ত মেজাজে বললেন, আমি বারবার বৌমাকে বকুলতলায় বসতে নিষেধ করেছি, আমার কথা শুনিনি, এখন ফল ভোগ করুন। ভাবির অসুস্থতার খবর শুনে ভাবির চাচা আমাদের বাড়ি এসেছিলেন। মা কোনো রকম ফণিতা না করে বললেন, বিআই সাহেব, আপনার ভাইজি পাগল হয়ে গেছে, ওকে আপনাদের বাড়িতে নিয়ে যান। ভাবির চাচা ও মার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, যখন আমার ভাইজিকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম তখন কি পাগল ছিল? সুস্থ মেয়েটাকে পাগল বানিয়ে এখন আমার ঘাড়ে চাপাতে চাইছেন? আমি তো মেনে নেব না। আমার ভাইজি সুস্থ হলে খবর দেবেন, তখন চিন্তা ভাবনা করে দেখব। পরবর্তী 6 মাস বড় ভাবির জিন ভূতের চিকিৎসার সাথে সাথে পাগলের চিকিৎসাও সমানতালে চলতে লাগলো। গলায় ছোট বড় অনেক মাদুলি, তেল পড়া, পানি পড়া, সেই সাথে ডাক্তারের ওষুধ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। অন্য সময় ভাবি যাই হোক এরকম থাকে, কিন্তু মিয়া ভাইকে দেখলে ভাবি কেমন যেন হয়ে যায়। চিৎকার চেঁচামেচি, সেই সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অসুস্থতার জন্য ভাবি কোনো কাজ করতে পারে না। মার অনেক কষ্ট হচ্ছে। একদিন বিকেলে আপা এসে মাকে সাথে নিয়ে কোথায় যেন গেল। সন্ধ্যার পর দুইজন হাসি মুখে বাড়ি ফিরে আপা আমাকে ডাক দিয়ে বলল, রুমি, আমি আর মা আমার মামাতো ননদের সাথে মিয়া ভাইয়ের বিয়ের কথা পাকা করে আসলাম। এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ে। আপার কথা শুনে আমি ফ্যাল করে চেয়ে থাকলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না।
শুক্রবারে মিয়া ভাই বাড়ি এসেই বলল, মা আমি ঠিক করেছি সোমাকে পাগলা গারদে রেখে আসবো। এটা তুই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস বড় খোকা, কিন্তু আপাতত তোর যাওয়া সম্ভব না। আমি তোর বিয়ে ঠিক করেছি, আগামী শুক্রবার বিয়ে। এখন অনেক কাজ, বিয়ের ঝামেলা মিটে গেলে তারপর বৌমাকে পাগলা গারদে রেখে আসিস। আমার বুকের ভিতর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ভাবিকে পাগলা গারদে রেখে আসবে? পাগলের ভেতরে ভাবি থাকবে? ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। মিয়া ভাই এর বিয়ে উপলক্ষে আপা বাড়ি এসেই ভাবিকে ঘর থেকে বের করে। আমাদের একটা পুরনো ঘর আছে, বাতিল মাল মালপত্র থাকে, সেই ঘরে খাট পেতে ভাবির থাকার ব্যবস্থা করলো। ভাবি কিছুতেই ঘর থেকে যাবে না, কিন্তু আপা আর মা জোর করে টেনে নিয়ে গেল। ভাবি চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বের হয়ে আসে। আপার বুদ্ধিতে মা প্রতিদিন সকালে ভাবির ঘরের বাইরে থেকে তালা আটকে দেয় আর সন্ধ্যার পর খুলে দেয়। আজকে মিয়া ভাইয়ের বিয়ে, আপা খুব সাজগোজ করেছে। মা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, রুমি তুমি এখনো তৈরি হওনি? তাড়াতাড়ি করো, বরযাত্রী যাওয়ার সময় হলো। মার চোখের দিকে তাকিয়ে শুধু বললাম, আমি বরযাত্রী যাব না। মা আমাকে জোর করবেন না। কি ভেবে মা আর কিছু বললেন না। আমাকে দেখলে ভাবি আমাকে দেখলে স্বাভাবিক আচরণ করে। দুপুরে ভাবির ঘরে ঢুকে খাবার দিতে গেছি, ভাবি ফিস ফিস করে বলল, তোমার মেয়ে ভাই বিয়ে করতে চলে গেছে। আমি কোনো উত্তর দিতে পারিনি, চোখের জল আটকে ঘর থেকে বেরিয়ে এসেছি। রাতে খাবার দিতে যেয়ে দেখি ভাবি দেয়াল হেলান দিয়ে চুপ করে বসে আছে। দুপুরের খাবার যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে। ভাবি দুপুরে খাওনি কেন? তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নাও। ভাবি উদাস গলায় বলল, তোমার ভাই বিয়ে করে ফিরে এসেছে তাই না রুমি? নতুন বউ দেখতে সুন্দর হয়েছে। আজ থেকে তোমার মিয়া ভাই অন্য আরেকজনের হয়ে গেল। আমার আর সহ্য হচ্ছে না, ছুটে ঘর থেকে বেরিয়ে আসলাম। মাথার ভিতরে একটাই ভাবনা চলছে, মেয়েদের মন এমন কেন? পাগল হয়ে গেছে, তবুও স্বামীর ভাগ কাউকে দিতে পারছে না, কষ্ট পাচ্ছে। ভোরবেলা ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে ভাবছি বকুলতলায় বসে ভোরের তাজা বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেব। দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে বকুলতলায় চোখ পড়তেই আমি জমে বরফ হয়ে গেলাম। চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ছুটে ঘর থেকে ঢুকতে চাইলাম, কিন্তু মনে হচ্ছে আমার পা কেউ মেঝের সাথে গেঁথে দিয়েছে। আমি শুধু বিস্ফোরিত চোখে চেয়ে আছি। চারদিক ফর্সা হয়ে আসছে। বকুলতলায় আবছা অন্ধকারে স্পর্শ দেখতে পাচ্ছি, শাড়ি পরা একজন মানুষ বকুলের ডালে ঝুলে আছে।